নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোট যখন করতে যাবেন তখন বুথে পোলিং এজেন্টের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পোলিং এজেন্ট সম্বন্ধে, অর্থাৎ পোলিং এজেন্টের A to Z আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোন শর্তে পোলিং এজেন্ট কেউ হতে পারবে, পোলিং এজেন্ট কি নিয়ে আসবে, পোলিং এজেন্টের কাছ থেকে আপনি অর্থাৎ প্রিসাইডিং অফিসার কি সংগ্রহ করবেন, পোলিং এজেন্টকে কোথায় সই করতে সিল করতে দেবেন, কোন কোন ঘটনার তিনি সাক্ষী থাকবেন, অর্থাৎ পোলিং এজেন্টের যা যা করণীয়, অর্থাৎ এক কথায় A to Z আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। পোলিং এজেন্ট ভোটের দিন সকাল সকাল আপনার কাছে আসবে ফর্ম 10 নিয়ে। এই ফর্ম 10-এ দেখবেন যে হয় ওনার যিনি এজেন্ট হবেন তার নাম লেখা আছে, এবং সেখানে হয় ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেট যিনি ইলেকশন এজেন্ট তার কিন্তু সই করা আছে। এখন আপনি সই চিনবেন কী করে? এর জন্য আপনাদের ক্যান্ডিডেট ইনফরমেশন একটা বুকলেট দেবে, যেখানে ফর্ম 7A-তে কারা কারা কন্টেস্ট করছেন ক্যান্ডিডেটদের নাম থাকবে, এবং আরেকটা ফটোকপি অর্থাৎ জেরক্স কাগজ থাকবে, যেখানে ক্যান্ডিডেট কিংবা ইলেকশন এজেন্ট দুজন তাদের যে সিগনেচার সেটার একটা ফটোকপি থাকবে। সেই ফটোকপি দেখে আপনি দেখে নিতে পারবেন যে সেই ফর্মটা আসল কিনা। তাহলে যিনি আসবেন ইলেকশন পোলিং এজেন্ট হিসাবে নিযুক্ত হওয়ার জন্য তিনি ফর্ম 10 নিয়ে আসবেন। সেই ফর্ম 10-এর নাম এবং সই আছে কিনা মিলিয়ে নেবেন। তারপর আপনার সামনে সেই ব্যক্তি একটা সই করবেন যে এই বুথে তিনি পোলিং এজেন্ট হতে চান। সেই মর্মে সমস্ত যে কলামগুলো আছে ফর্ম 10-এ পূরণ করার পর আপনি তার কাছ থেকে ফর্ম 10টা নিয়ে নেবেন, এবং আপনারও একটা নির্দিষ্ট জায়গায় সিগনেচার আছে, সিগনেচার করে রেখে দেবেন। অর্থাৎ পোলিং এজেন্ট হতে গেলে তাকে ওই বিধানসভা কেন্দ্রের ভোটার হতে হবে, এবং একটা উপযুক্ত নির্দিষ্ট সই করা ফর্ম 10 নিয়ে আসতে হবে, বৈধ ফর্ম 10 নিয়ে আসতে হবে। এখন পোলিং এজেন্ট তো হলো, তারা এবার বিভিন্ন দলের থাকবে। তারা এবার বলতে পারে আমি আগে বসবো, আমি পরে বসবো। তাহলে ইলেকশন কমিশনের যে নিয়ম সেই অনুযায়ী বুথে তারা কিভাবে বসবেন, বুথে তাদের বসার ক্রম হবে এই ধরনের যে প্রথমে জাতীয় স্বীকৃত রাজনৈতিক দল বসবে, তারপর রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল বসবে, তারপর রেজিস্টার্ড বা নিবন্ধীকৃত রাজনৈতিক দল বসবে, এবং শেষে নির্দল প্রার্থীর যদি কোনো পোলিং এজেন্ট থাকেন তিনি বসবেন। একই রকমভাবে প্রত্যেক এজেন্টের দুজন রিলিভার থাকতে পারে, অর্থাৎ একটি পার্টির 3 জন মোট পোলিং এজেন্ট থাকবেন, এবং একই সময়ে কিন্তু একটি পার্টির একজনই বুথের ভিতর থাকতে পারবে, অর্থাৎ একজন মেন পোলিং এজেন্ট আর 2 জন রিলিভার পোলিং এজেন্ট থাকবেন। এবার গেট পাস দেখিয়ে কিন্তু তারা ঢুকতে পারবেন এবং বেরোতে পারবেন বুথের ভিতরে, এবং যিনি বুথের ভিতর থাকবেন পোলিং এজেন্ট তার কাছে কিন্তু গেট পাসটা থাকবে, এবং প্রিসাইডিং অফিসার কাছে একটা মুভমেন্ট সিট থাকবে। একজন পোলিং এজেন্ট বুথের ভিতর ঢুকছেন বা বুথ থেকে বেরোচ্ছেন, এই যে মুভমেন্ট করছেন তার ডাটায় মুভমেন্ট সিটে রাখতে হবে, এবং মুভমেন্ট সিটে কিন্তু ওই পোলিং এজেন্টদের সই করতে হবে। পোলিং এজেন্টরা যে ভোটার তালিকায় মার্কিং করবেন সেটা কিন্তু কখনোই বুথের বাইরে নিয়ে যেতে পারবেন না, সেটা খেয়াল রাখতে হবে। পোলিং এজেন্টের কোনো ব্যাচ থাকলে তাতে শুধু প্রার্থীর নাম থাকবে, আর অন্য কিছু লেখা থাকবে না। দুপুর 3টে বেজে যাওয়ার পর পোলিং এজেন্ট কিন্তু আর বদলানো যাবে না। দুপুর 3টের পর যিনি বুথের ভিতর থাকবেন পোলিং এজেন্ট তিনিই কিন্তু ভোট শেষ পর্যন্ত থাকবেন, এরকমই নির্বাচন কমিশনের নির্দেশ। এবং যিনি বুথের ভিতর পোলিং এজেন্ট হিসাবে থাকছেন তিনি বাইরের কোনো ভোটারের, যিনি ভোট দিয়েছেন বা এখনও দেননি, সিরিয়াল নাম্বার লেখা স্লিপ কিন্তু পাঠাতে পারবেন না। তিনি নিজের কাছে থাকা ভোটার তালিকা যেখানে তিনি মার্কিং করছেন বুথের বাইরে পাঠাতে পারবেন না। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তারক্ষী আছে তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না। তিনি নিজের নিরাপত্তা যদি পরিত্যাগ করতে চান, পরিত্যাগ করে যদি এজেন্ট হতে চান, তাও কিন্তু সেটা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী অনুমোদিত নয়। ভোটের দিন বুথে পোলিং এজেন্টদের ভূমিকা কিন্তু অপরিসীম, কারণ এই পোলিং এজেন্টরা পুরো ভোট প্রক্রিয়া যেমন পর্যবেক্ষণ করবেন, এবং তারা কিন্তু বেশ কিছু ঘটনায় সরাসরি অংশগ্রহণও করবেন। যেমন ভোটের শুরুর আগে যে মক পোল বা মহড়া ভোট হবে, সেই সময় যে ভিভিপ্যাটে স্লিপগুলো জমা থাকবে সেই স্লিপগুলো কিন্তু একটা খামে রাখতে হবে। সেই খামের পিছনে পোলিং এজেন্টদের কিন্তু সিগনেচার করবেন, এবং
সেখানে যে সিল দেওয়া হবে সেই সিলও কিন্তু সমস্ত দলের যারা পোলিং এজেন্ট হিসাবে থাকবেন তারা চাইলে কিন্তু সই এবং সিল করতে পারেন। এবং এই মক পোলের সময় যে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1 থাকবে সেই পার্ট 1 ফর্মেও কিন্তু উপস্থিত পোলিং এজেন্টদের সই করতে হবে। এখন যদি ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিটের যে পাওয়ার ব্যাটারি পাল্টানো হয়, প্রতিস্থাপন করতে হয়, তখন প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 2 পূরণ করতে হবে এবং সেই পার্ট 2তেও কিন্তু এই উপস্থিত যে পোলিং এজেন্টরা থাকবেন তাদের সিগনেচার নিতে হবে। পোল শেষ হওয়ার পর অর্থাৎ ভোট শেষ হয়ে যাওয়ার পর আপনাকে ইভিএমের কন্ট্রোল ইউনিটের যে ক্লোজ বোতাম টিপবেন, সেই ক্লোজ বোতাম টিপার পর আপনাকে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3 পূরণ করতে হবে। সেই প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3তেও কিন্তু এই পোলিং এজেন্টদের সিগনেচার নিতে হবে। এমন যদি হয় মক পোল চলাকালীন ইভিএম বা ভিভিপ্যাট প্রতিস্থাপিত হয়, অর্থাৎ কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট যেটা মক পোলের সময় পরিবর্তন হলো, তখন কিন্তু প্রিজাইডিং অফিসারকে তার রিপোর্টের পার্ট 4 পূরণ করতে হবে এবং এই পার্ট 4এও এই উপস্থিত যে পোলিং এজেন্টরা তাদের কিন্তু সিগনেচার নিতে হবে। যদি অ্যাকচুয়াল ভোট চলার সময় ইভিএমের কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট চেঞ্জ করা হয়, তাহলে আমরা জানি প্রকৃত ভোটের সময় কিন্তু একটা গোলমাল হলে পুরো সেটটাকেই চেঞ্জ করতে হয়। তাহলে প্রিজাইডিং অফিসারকে কিন্তু তার রিপোর্টের পার্ট 5 পূরণ করতে হবে এবং এই সময় এই পার্ট 5এও কিন্তু উপস্থিত পোলিং এজেন্টদের সিগনেচার নিতে হবে। এছাড়াও গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল, স্পেশাল ট্যাগ, মক পোলের পর যে সিল করা হবে সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসার যেখানে সিগনেচার করবেন তার নিচে চাইলে পোলিং এজেন্টরাও সিগনেচার করবেন এবং সঙ্গে যেখানে যেখানে সিল দেওয়া হবে তারা কিন্তু তাদের আনা যে মেটাল সিল তারা সিল দিতে পারেন। এবার আরও ফর্ম আছে প্রিজাইডিং অফিসারের যে ডিক্লারেশন, ভোট শুরুর আগে যে ডিক্লারেশন আছে প্রিজাইডিং অফিসারের পার্ট 1, সেখানেও উপস্থিত পোলিং এজেন্টদের সই নিতে হবে। ভোট চলছে, ভোট চলার সময় ইভিএমের যদি প্রতিস্থাপন হয়, চেঞ্জ হয়, তাহলে সেখানে ডিক্লারেশন দিতে হবে প্রিজাইডিং অফিসারকে, যার পার্ট 2, এখানেও উপস্থিত পোলিং এজেন্টদের সিগনেচার নিতে হবে। এবং শেষ অংশে ভোট শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন থার্ড পার্ট পূরণ করতে হবে এবং সেখানেও এই ডিক্লারেশনের থার্ড পার্টে উপস্থিত পোলিং এজেন্টরা সিগনেচার করবেন। এরপর ইভিএমকে সিল করতে হবে, অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এগুলোকে সব সিল করতে হবে। সিল করার পর প্রিজাইডিং অফিসারকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে, যেটা হচ্ছে পার্ট 4। এই পার্ট 4এও উপস্থিত পোলিং এজেন্টরা সিগনেচার করবেন। এবার ভোট চলছে, ধরুন এমন একটি ভোটার এলেন যে বললেন যে ভিভিপ্যাটে যে স্লিপটা কেটে পড়ছে, তিনি তার পছন্দের যে ব্যক্তিকে ভোট দিয়েছেন সেই স্লিপে তা দেখাচ্ছে না। খুব গুরুতর অভিযোগ। এটির জন্য আমরা জানি প্রমাণ করার জন্য প্রথমে ওই ভোটারকে বোঝাতে হবে যে না আপনি ভুল বলছেন, ভুল হলে কিন্তু আপনার জেল হতে পারে। তাতেও যদি বলেন না আমি সঠিক বলছি, আমি এটা ঠিক আছে, তখন টেস্ট ভোটের জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে, যেটা সেকশন 49M ফর্ম ফিল আপ করাতে হবে। এবং এই যে টেস্ট ভোট ওই ভোটার দেবেন, তার যে প্রয়োজনীয় যে পেপারস সেগুলোকে ফিল আপ করতে হবে। এবং কীভাবে ফিল আপ করবেন, 17A অর্থাৎ ভোটার রেজিস্টারে কীভাবে এই তথ্য এন্ট্রি করবেন তা আগে শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। এবং এই 17A টেস্ট ভোটারের যখন তথ্য লিপিবদ্ধ করবেন তখন অবশ্যই কিন্তু এই 17A ওই টেস্ট ভোটের কাছে আপনি রিমার্কসে পোলিং এজেন্টদের সিগনেচার নিয়ে নেবেন। এবার 17A আরেকটা তথ্য লিখতে হয়, যখন ভোট শেষ হয়ে গেল তখন 17A প্রিজাইডিং অফিসার একটা লিখে দেন যে লাস্ট রিয়াল নাম্বার এন্টার্ড ডিউরিং ক্লোজিং অফ পোল লিখে দেন এবং সেখানে প্রিজাইডিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার সিগনেচার করেন এবং প্রিজাইডিং অফিসারের নিচে উপস্থিত পোলিং এজেন্টরা কিন্তু সিগনেচার করবেন। এরপর যে গুরুত্বপূর্ণ ফর্ম সেটা হচ্ছে 17C, যেটা হচ্ছে ভোটের অ্যাকাউন্ট, অর্থাৎ ইভিএমের কন্ট্রোল ইউনিটে মেশিনে যে ভোট পড়লো সেটার হিসাব। এবং এই 17C পার্টে ভোটের পর যে যে জায়গায় পোলিং এজেন্টদের সিগনেচারের ব্যাপার আছে সেখানে অবশ্যই করাতে হবে। 17C
পোলিং এজেন্টদের সই করাতে হবে, প্রিজাইডিং অফিসার নিজে সই করবেন এবং প্রত্যেক পোলিং এজেন্টকে কিন্তু এই 710C দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ অংশ আছে মুভমেন্ট সিট, অর্থাৎ এই মুভমেন্ট সিটে যে পোলিং এজেন্টরা বুথের ভিতর ঢুকবেন এবং বুথ থেকে বেরোবেন, এই যে মুভমেন্ট করবেন সেই তথ্যগুলো কিন্তু মুভমেন্ট সিটে নথিবদ্ধ করতে হবে এবং এই মুভমেন্ট সিটে পোলিং এজেন্টদের কিন্তু সিগনেচার করতে হবে। কোন শর্তে পোলিং এজেন্ট হতে পারবেন, পোলিং এজেন্টরা কি কি নিয়ে আসবেন বুথে পোলিং এজেন্ট হওয়ার জন্য, ফর্ম 10-এর গুরুত্ব কি, ফর্ম 10 কীভাবে চেক করবেন, মক পোলের সময় পোলিং এজেন্টরা কী ভূমিকা নেবেন, কোন ফর্মে সই করাবেন, কোথায় পোলিং এজেন্টদের সিল দিতে দেবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনাদের ভোট পর্ব খুব ভালোভাবে কাটুক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।